আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাজেট বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সাকিবুর রহমান। তীব্র ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভে ঘাটতি, বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি সংকট, অভ্যন্তরীণ বিনিয়োগে খরা, এলডিসি উত্তোলনের চ্যালেঞ্জ, আইএমএফের কঠিন শর্ত পূরণের চাপ সহ স্থানীয় ও আন্তর্জাতিক নানামুখী বাস্তবতাকে সঙ্গে নিয়ে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করল চতুর্থ মেয়াদে যাত্রা শুরু করা আওয়ামী লীগ সরকার। নিজের প্রথম বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতাকে ফিরিয়ে আনায় জোর দিয়েছেন। শিরোনাম দিয়েছেন সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। 2023-24 অর্থ বছরে মূল বাজেট ছিল 7,61,785 কোটি টাকার। পরবর্তীতে রাজস্ব ঘাটতি সহ নানা কারণে বাজেট সংশোধন করে 7,14,418 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। সে হিসেবে চলতি অর্থ বছরে মূল বাজেটের চেয়ে 4.62% বেড়েছে নতুন বাজেট। এর আগের অর্থ বছরগুলোতে বাজেটের আকার বেড়েছে পূর্ববর্তী বছরের তুলনায় 12 থেকে 15% পর্যন্ত। এবার আসতে চায় মূল্যস্ফীতিতে। যেমনটি বলছিলাম, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় এবারের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ঠিক করা হয়েছে 6.5%, যা 2023-24 অর্থ বছরেও ছিল 6.5%। তবে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ মূল্যস্ফীতির যে হিসেব দিয়েছে তাতে দেখা যাচ্ছে মে মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.89%, এপ্রিলে ছিল 9.74%। আর খাদ্যে মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই ডাবল ডিজিটে অবস্থান করছে। প্রস্তাবিত নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.75%। 2023-24 অর্থ বছরে বাজেটে যা ছিল 7.5%। তবে সংশোধিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%-এ নামিয়ে আনা হয়েছে। তার মানে উচ্চভিলাষী লক্ষ্য থেকে সরে আসছে সরকার। 7,97,000 কোটি টাকার ব্যয়ের বিপরীতে প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া 5,41,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে এনআরবিকে আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 50,000 কোটি টাকা বেশি। আইএমএফের শর্ত অনুযায়ী নতুন অর্থ বছরে রাজস্ব আয় করতে হবে 4,78,000 কোটি টাকা। সে হিসেবে সরকার এবং আইএমএফের লক্ষ্য কাছাকাছি থাকছে। প্রস্তাবিত বাজেটে এনবিআর বহির্ভূত খাত থেকে 15,000 কোটি টাকা কর আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে এবং এই কর ছাড়া রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। এছাড়া 4,400 কোটি টাকা বৈদেশিক অনুদান পাওয়ার প্রত্যাশা করা হয়েছে এই বাজেটে। কাঙ্ক্ষিত অনুদান পেলে ঘাটতি কমে দাঁড়াবে 2,51,600 কোটি টাকায়। চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 5,03,900 কোটি টাকা। সে হিসেবে রাজস্ব প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.23%। প্রস্তাবিত নতুন বাজেটের ব্যয়ের চেয়ে 2,56,000 কোটি টাকার আয় কম হবে, অর্থাৎ বাজেটে ঘাটতি থাকছে জিডিপির 4.6%। ঘাটতি পূরণে 1,27,200 কোটি টাকা বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও প্রকৃতি বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে 90,700 কোটি টাকায়। বাকি 36,500 কোটি টাকা ব্যয় হবে সুদ পরিশোধে। চলতি 2023-24 অর্থ বছরে বিদেশি ঋণের লক্ষ্য ছিল 1,02,490 কোটি টাকা। তবে ঋণ ছাড়া প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় সংশোধিত বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা 76,293 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে, যা মূল বাজেটের চেয়ে 25.56% কম। ঘাটতি মেটাতে নতুন অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হবে 1,37,500 কোটি টাকা। চলতি অর্থ বছরে মূল বাজেটে ব্যাংক খাত থেকে 1,32,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য থাকলেও সংশোধিত বাজেটে ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 1,55,935 কোটি টাকা করা হয়েছে।
লক্ষ্যের চেয়ে ব্যাংক খাত থেকে বেশি ঋণ গ্রহণের প্রবণতা আগামী বছরেও অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। প্রস্তাবিত বাজেটের ব্যয় মেটাতে সঞ্চয় থেকে নেওয়া হবে 15,400 কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জিপিএফ সহ অন্যান্য উৎস থেকে নেওয়া হবে আরও 8,000 কোটি টাকা। দর্শক, প্রস্তাবিত বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা, যা চলতি বছরে মূল বাজেটের চেয়ে 6.66% বেশি। আয় কমে যাওয়ায় চলতি বছরে 2023-24 অর্থ বছরে পরিচালন ব্যয় 22,035 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। নতুন অর্থ বছরে মোট পরিচালন ব্যয়ের 22.4% অর্থাৎ 1,13,500 কোটি টাকা ব্যয় হবে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে এডিপির আকার 2,45,000 কোটি টাকা, যদিও মূল বাজেটে ছিল 2,63,000 কোটি টাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এফবিসিসি এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। জনাব মীর নাসির হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আমরা আপনার থেকে শুরুতে একটু জানতে চাবো, 7,97,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবারের বাজেটে। আয় হবে 5,41,000 কোটি টাকা, ঘাটতি থাকছে 2,51,600 কোটি টাকা। আপনার সার্বিক বিশ্লেষণটা একটু জানাবেন। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি। বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনার যে অসুবিধাগুলো চলছে তার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি যদি দেখেন, ইদানিং কালে যুগপৎ কতগুলি ঘটনা ঘটেছে। একটা হচ্ছিল ডলার, এর ভিতরে টাকা অবমূল্যায়িত হয়েছে বহুলাংশে। প্রথমে 35%, তারপরে আবার 6%, এখন 85 টাকার ডলার আপনার 117। তারপরে হচ্ছে ডলারের প্রাপ্তি আমাদের কমে গেছে, যার জন্য আমরা এলসি গুলি করতে পারছি। গ্যাসের দাম বেড়েছে, কিন্তু গ্যাসের সরবরাহ বাড়ছে। বিদ্যুতের দাম বাড়ছে, IMF যে কন্ডিশন দিয়েছে তাতে 3 মাস বাড়বে, সেই হিসাবে বাড়ছে। জ্বালানি তেলের মূল্য বেড়েছে। আপনার ব্যাংকের সুদের হার, প্রাইভেট সেক্টর যে সুদ দিচ্ছে সেই সুদগুলি 9 থেকে এখন 14-15 চলে গেছে, আরো হয়তো বাড়তে পারে। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে প্রাইভেট সেক্টর এর চাপ এমন সৃষ্টি হয়েছে। অর্থনীতির মূল তালিকা প্রাইভেট, যদি প্রাইভেট সেক্টর বেঁচে থাকে, তারা যদি পারফর্ম করতে পারে, তাহলে অর্থনীতি ঠিক একইভাবে পারফর্ম। এখন আমাদের সংকটটা হচ্ছে যে আপনার অর্থায়নের বাজেটের দুটো চ্যালেঞ্জ, একটা অর্থায়ন আর একটা বাস্তবায়ন। অর্থায়নে আমরা দেখেছি আমাদের মূল অর্থায়নটা এনবিআর এর উপর ডিপেন্ডেন্ট, যেটা এই চলতি অর্থ বছরে ছিল 3,70,000 কোটি, সেটাকে ধার্য করা হয়েছে 4,80,000 কোটি। আসলে এই 3,70,000 কোটি টাকাও কিন্তু আমরা আহরণ করতে পারি। এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করা যাবে? আমরা দীর্ঘদিন বলছি যে ট্যাক্সের নেটটা বাড়াবো, তাহলে যারা ট্যাক্স দিচ্ছেন তারাই ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের উপরে জুলুম হয়ে আসছে এবং হবে। কারণ এত বড় একটা দেশে যেখানে $460 বিলিয়ন ইকোনমি এবং 27 কোটি ডলারের উপরে পার ক্যাপিটাল ইনকাম, সেখানে মাত্র স্বল্প সংখ্যক লোক, কয়েকটা 30-35 লক্ষ লোক ট্যাক্স দিয়ে থাকে। এটা কিন্তু অসামঞ্জস্য, এবং যার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছিল 8% নিচে চলেছে। তো এইবার যদিও বাজেটে আমি দেখেছি যত, সেটা হচ্ছিল করের জালটা বিস্তৃত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা দিয়েও সামাল দেওয়া যাবে কিনা জানি না। আবার যারা কর দিয়ে যাচ্ছে তাদের উপর আপনি দেখছি উপর্যুপরি এই বাজেটেও কিছু আরো চাপ সৃষ্টি হয়েছে। যেমন পার্সোনাল ইনকাম ট্যাক্স 25 থেকে 30% করা হয়েছে। সারচার্জ যে ডিটেল এখন আমাদের কাছে আসেনি, তবে আমি ধারণা করছি যেটা উল্লেখ করা আছে তাতে হয়তো বাড়বে। শেয়ার মার্কেটে যে ডিভিডেন্ড ইনকাম, সেটার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স করা হচ্ছে, এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ক্যাপিটাল মেশিনের উপরে আপনার 1 থেকে বাড়িয়ে 2% করা হচ্ছে। এমনিতেই শিল্পের কিন্তু প্রবৃদ্ধি 10%,
নতুন শিল্প করতে পারছি না, এনাবেলিং এনভায়রনমেন্ট না থাকে, আমার প্রয়োজনীয় জিনিস যদি না পাওয়া যায়। তো সেখানে এই বছর আপনার ক্যাপিটাল মেশিনারি আমদানি কিন্তু 50% ঋণাত্মক হয়েছে। সেই জায়গাটায় আজকে যদি আমরা কর বাড়িয়ে দিই, তাহলে আগামী দিনের শিল্পায়ন কি হবে? মানে শিল্পায়নের উপর নির্ভর করছে হলো আপনার কর্মসংস্থান। সেই জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সামনের দিনগুলিতে কিন্তু আমরা আরো একটা অসুবিধার মধ্যে পড়ে যাব। সেই জন্য সরকার, আমি মনে করি সরকারের আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য করে বাজেট দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল। কারণ হচ্ছে যে আমি ব্যয় কমাতে পারছি না, আয় বাড়াতে পারছি না। এই পরিস্থিতিতে আমি লক্ষ্যমাত্রা ধার্য করছি জিডিপি গ্রোথ 6.67%। আমরা ইনফ্লেশন যেটা প্রায় 10%-এর কাছাকাছি রয়েছে, সেটাকে 6.5% নামিয়ে আনবো। এই চিন্তা কিভাবে আমি করবো জানি না, কারণ আমার কাছে বাস্তবতার দিকে এটা মনে হচ্ছে এটা আমরা কতখানি করতে পারবো সময়ই বলে দেবে। তো এই অবস্থায় আমরা বাজেটের আমরা চেয়েছি কোনটা জিনিস, দুটো জিনিস আমার চাওয়া সাধারণ মানুষের, একজন ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যেটা সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। আমরা দেখেছি যে দারিদ্র বিমোচন হচ্ছে, কিন্তু ইদানিংকালে দরিদ্র মানুষ অত দরিদ্র হয়ে যাচ্ছে, কারণ তাদের যে আয়ের সাথে ব্যয়ের কোন রকম সামঞ্জস্যতা করতে পারছে, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। এই জিনিসটা সাধারণ মানুষের সবার কাছে প্রত্যাশা যেন বাজেটে দিক নির্দেশনা থাকে যে দ্রব্যমূল্যের দাম আর বাড়বে না। তারপর হচ্ছে একজন ব্যবসায়ী শিল্পবিদ হিসেবে আমি মনে করি যে আমাদের এখন একমাত্র চাওয়া হচ্ছিল আমরা যাতে বেঁচে থাকি, সাস্টেইন করতে পারি। আমরা যদি বেঁচে না থাকি, অর্থনীতি কিন্তু সুস্থ থাকতে পারবে না, কারণ অর্থনীতি সুস্থ না থাকলে রাজনীতিও সুস্থ পারে না। এটা একটা সাইকেলের মতো। আমি মনে করি যে এই দুই জায়গায় যদি সরকার স্বস্তি দিতে পারে, তাহলে বাজারের অবিচ্ছিন্ন লক্ষ্য পূরণ করা সম্ভব। জনাব নাসির হোসেন, একটু বলবেন যে প্রস্তাবিত যে বাজেটের মূল চ্যালেঞ্জগুলো কি মনে করছেন বা কোন কোন জায়গায় সংশোধন আনা প্রয়োজন? চ্যালেঞ্জ আমি বলেছি যে অর্থায়ন, মূল চ্যালেঞ্জ হলো অর্থায়ন। অর্থায়নটা আমরা যেভাবে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সেখানে আমরা যেতে পারবো। আর যদি না যেতে পারি, তাহলে আমার বাজেট ডেফিসিয়েন্সি যেটা আছে, যেটা 4.6%, এটি বেড়ে কত দূর যাবে? আর যখন আমি 90,000 কোটি টাকা আমি বৈদেশিক চুক্তি আনতে পারবো, সেখানে একটা ঘাটতি নতুন করে সৃষ্টি হয়। এবং ব্যাংকিং সেক্টর থেকে যে আভ্যন্তরীণ সেক্টর থেকে 1,60,000 কোটি টাকা যেটা আহরণ করতে হবে, সেটা যদি করা হয়, তাহলে প্রাইভেট সেক্টর ক্রেডিট কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আমরা শুধু ডলারের সংকট না, এখন কিন্তু আমরা লিকুইডিটি, টাকার লিকুইডিটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি টাকার লিকুইডিটি সংকট যদি হয়, তাহলে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট ডিমান্ড সেটা ফুলফিল হবে। যদি আমরা সংকোচনমূলক মুদ্রানীতি এর মধ্যে দিয়ে চলছি, সেখানে প্রাইভেট সেক্টর ক্রেডিট হচ্ছে উল্লেখযোগ্য করা হয়নি, তবুও রিকোয়ার্ড যদি ডিমান্ড না মিট করা যায়, তাহলে কিন্তু সামগ্রিক ব্যবসায়ী এবং অর্থনীতির প্রভাব পড়বে। আর যদি আপনার যেটাকে ব্যবহার করা হচ্ছে সেটা ছিল ব্যাংকের সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ, এই একটা টুল দিয়ে কি সম্ভব? যেখানে আপনার সবকিছু দাম বাড়ছে, আপনি একটা টুল দিয়ে কিভাবে আপনার ইনফ্লেশন কন্টেন্ট করতে পারেন? এখন এইভাবে যদি সুদের হার বাড়তে থাকে, তাহলে দেখা যাবে যে প্রাইভেট সেক্টর যারা ক্রেডিট নিয়েছে তারা সময় মতো হয়তো শোধ করতে হবে, তাতে আবার লিকুইডিটি নতুন সংকট সৃষ্টি হবে। আর তারা হয়তো ক্লাসিফাইড হয়ে গেলে তখন তার সমস্ত দাম রুদ্ধ হয়ে যাবে। সে যদি রুদ্ধ হয়ে যায়, যারা তার আন্ডারে কাজ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবে, কর্মচারী এবং আপনার সামগ্রিকভাবে একটা ইম্প্যাক্ট অর্থনীতির করবে। একটু বলবেন যে বাজেটের সুফল যাতে সাধারণ জনগণ পায়, সেজন্য আপনার পরামর্শ কি হবে? যেটা করতে হবে, আমাদের কৃচ্ছতার দিকে যেতে হবে, দ্যাট মিনস অস্টেরিটি। শ্রীলঙ্কার দিকে যদি আমরা তাকাই, তাদের কিন্তু ইনফ্লেশন রেট 67% ছিল, তারা 3% নামিয়ে এনেছে। তার অন্যতম একটা যে তারা কৃচ্ছতা করেছে, ব্যয় সংকোচন করেছে, আপনার বাহুল্য খরচ করে দিচ্ছে এবং প্রয়োজনের
যে ব্যয়টা সেটাও কতখানি বাস্তবমুখী করা যায় সেভাবে করেছে। এই যে একটা পলিটিক্যাল উইল তাদের মধ্যে কাজ করেছে, সেই জন্য আজকে কিন্তু আপনার শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে একটা ফেড স্টেট থেকে। আমাদের তো শ্রীলঙ্কা থেকে অবস্থা অনেক ভালো, কিন্তু আজকে যে সংকটটা আছে, সংকটটা হতেই পারে, মানুষের জীবনে হয়, রাষ্ট্রীয় জীবনে হয়, কিন্তু সংকট উত্তরণের জন্য কতগুলি তড়িৎ ব্যবস্থা এবং খুব রিজিড ব্যবস্থা আপনার ব্যয়টাকে সংকুচিত করতেই হবে। করে আয়ের সাথে আপনি যদি সংকুচিত করতে পারেন, তাহলে যে জিনিসটা হবে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে উন্নতি ঘটাতে পারে। কারণ হচ্ছিল আমাদের দেশের সাপ্লাই চেইন মধ্যে অনেক ফারাক রয়েছে। আপনার যে কৃষক আপনি বা চাষি, আপনি একটা পণ্য উৎপাদন করছেন যশোরে, নাটোরে, বা আপনি সবজি বলেন, বেগুন বলেন, সেখানে দাম যা ঢাকায় এসে 1000 গুণ বেড়ে যাচ্ছে। এই পথে পথে যে খরচগুলি বাড়তি খরচ, এটা কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপার। এই জিনিসগুলি যদি অ্যাড্রেস করা যায়, যদি 4 টাকার বেগুন ঢাকায় এসে 10 টাকা বা 15 টাকা 20 টাকায় বিক্রি করতো, তাহলে কিন্তু জনগণের স্বস্তি আসতো। কিন্তু দেখা যাচ্ছে সেই বেগুন 40 টাকা 50 টাকা, এবং ক্রমান্বয়ে সমস্ত জিনিসের দাম বাড়াতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। তাদের দিকটা দেখতে হবে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে আপনার সুসংগত করতে হবে। এবং এখানে বাজেটের যে জিনিসটা করা হয়েছে, কিছু কিছু পণ্যের দেখা গেছে কর বৃদ্ধি করা হয়েছে, কিছু কিছু পণ্যের কর হ্রাস করা হয়েছে, এই দ্রব্যমূল্যকে আপনার যাতে নিয়ন্ত্রণ করা যায়। তাতে আমি মনে করি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে যেগুলো সংকলিত, সেগুলিতে আরো একটু জোর দেওয়া দরকার। জি জনাব মিন নাসির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার ধারণ করা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এডিপির আকার 2,45,000 কোটি টাকা, যদিও মূল বাজেটে ছিল 2,63,000 কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতি বাস্তবতায় দেশের জনগণকে স্বস্তি দিতে সাধারণ করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়, তবে এবার বাড়ানো হয়নি, রাখা হয়েছে আগের 3.5 লাখ টাকায়। আর যারা বছরে 16 লাখ টাকার বেশি আয় করেন, তাদের কর হার 25% থেকে বাড়ানো হয়েছে 30%। বিভিন্ন পক্ষের বিরোধিতা এবং বড় বিতর্কের পরও এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, তবে বাড়ানো হয়েছে কর হার। আগে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ ছিল, এবার কর হার বাড়িয়ে করা হয়েছে 15%। দেশের আইনে যাই থাকুক, এই হার কর দিয়ে কেউ কালো টাকা সাদা করলে তাকে কোনো কর্তৃপক্ষই প্রশ্ন করতে পারবে না। এবার দেখে নেওয়া যাক বাজেট ঘোষণার পর কোন কোন পণ্যের দাম বাড়বে। যথারীতি এবারও বাড়ছে সিগারেটের দাম। উৎপাদন পর্যায়ে সম্পূর্ণ শুল্ক ও মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করায় বাড়বে সিগারেটের দাম। দেশের ইলেকট্রনিক্স পণ্য খাতকে উৎসাহিত করতে বেশ কয়েক বছর ধরেই সরকার ভ্যাট অব্যাহতি দিলেও এবার তা প্রত্যাহার করা হয়েছে। নতুন অর্থ বছরে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে, ফলে বাড়ল ফ্রিজের দাম। মোবাইল অপারেটরদের জন্য নেই কোনো সুখের খবর। সিম কার্ড বিক্রির উপর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। এতে সিম কার্ডের দাম বেড়ে যাবে, পাশাপাশি মোবাইলে যারা কথা বলবেন তাদের খরচও কিন্তু বাড়বে। এসিকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করে দেশের এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার এবং বিভিন্ন উপকরণ শুল্ক বাড়ানো হয়েছে, যার ফলে বাড়বে এসির দাম। শুল্ক হার বাড়ানোয় বিলাসবহুল গাড়ির দাম বাড়ছে, পাশাপাশি যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কিন্তু আগে তারা বিনা শুল্কে গাড়ি আনতে পারতো, সেই সুযোগও কিন্তু এখন তারা হারাচ্ছেন, তাদেরকে শুল্ক দিয়ে গাড়ি আনতে হবে। এছাড়াও কিন্তু নতুন করে 5% শুল্ক ধরায় ভোক্তাদের বাড়বে কথা বলার খরচ। যেটি বলছিলাম যে মোবাইলের কথা বলতে গেলে আপনাকে আগে যে টাকা দিতেন তার থেকে বেশি টাকা খরচ করতে হবে এবারের বাজেট ঘোষণার পর থেকে। দর্শক, বাজেট বুলেটিন এ পর্যন্ত।